আজকের ক্লাসে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিত্রকর নামক ছোট গল্প নিয়ে আলোচনা করব। প্রথমে গল্পের কাহিনী সংক্ষেপে বলে নেব, তারপর কাহিনীটিকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব যাতে ছাত্রছাত্রীদের মনে একটা সাধারণ ধারণা তৈরি হয়। চিত্রকর নামক যে গল্পটি সেটি প্রবাসী পত্রিকার কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয় ১৩৩৬-এ। রবীন্দ্রনাথ তখন প্রবাসী পত্রিকায় নিয়মিত লিখছেন। এই গল্পের শুরুতেই রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে ময়মনসিংহের স্কুল থেকে কলকাতায় ম্যাট্রিক পাস করে ফিরে এসেছেন গোবিন্দ নামক একটি ছেলে। তার যে পৈতৃব্য ভাই তার নাম মুকুন্দ, যার স্ত্রীর নাম সত্যবতী এবং তার একমাত্র সন্তানের নাম চুনিলাল, যার বয়স ৪ বছর। গোবিন্দ ম্যাট্রিক পাস করে ফিরে এসেছে কারণ তার পৈতৃব্য ভাই মুকুন্দের আচমকা মৃত্যু হয়েছে। তিনি পেশায় উকিল ছিলেন, অর্থাৎ ওকালতি করতেন। ওকালতি করতে গিয়ে বেশ কিছু ছোটখাটো সম্পত্তি করেছিলেন, কিন্তু পাশাপাশি সংসার চালানোর জন্য তার বাজারে ছোটখাটো ধারও ছিল। আচমকা মৃত্যুর কারণে মুকুন্দের সংসারের দায় দায়িত্ব এসে পড়ল গোবিন্দর ওপরে, অর্থাৎ মুকুন্দের স্ত্রী সত্যবতী ও তার একমাত্র সন্তান চুনিলাল গোবিন্দের তত্ত্বাবধানে থাকতে শুরু করতে কার্যত বাধ্য হয়ে গেল। এই গোবিন্দ একটা জিনিসই জানে, সেটা হচ্ছে পয়সা রোজগার করতে হবে, টাকা চায়। তার কাছে দিন রাত্রি একটাই মতলব, কি করলে পয়সা রোজগার করা সম্ভব, কি করলে টাকা পাওয়া সম্ভব। পয়সা জ্ঞান, পয়সা ধ্যান, পয়সা চিন্তামণি, সব সময় পয়সা চাই, পয়সা চাই। এ কারণে তার যে বেঁচে থাকার আদর্শ, বেঁচে থাকার যে নিয়ম কানুন, সবটাই একটু অন্য রকমের। সে আর্টিস্ট মনের লোক নয়, সে শিল্পকলা বোঝে না, সে অন্যর মনকে বোঝে না। সে জানে জীবনে বড় হতে গেলে, সব কিছু পেতে গেলে একমাত্র অবলম্বন পয়সা। আর এ কারণেই সত্যবতী ও তার একমাত্র সন্তান চুনিলালের প্রাণ প্রায় হাঁপিয়ে উঠেছিল। কারণ তারা যে পরিবেশে দীর্ঘদিন থেকেছে, অর্থাৎ মুকুন্দের মানসিকতার আন্ডারে, সেটা আচমকা পাল্টে যাওয়াতে তাদের মধ্যে একটা অস্বস্তি, তাদের মধ্যে একটা অদ্ভুত খারাপ লাগা তৈরি হয়েছিল। কারণ গোবিন্দর মাইন্ড সেট আপ, তার যে অ্যাটিটিউড, সেটা সম্পূর্ণ আলাদা। এখানে বলা প্রয়োজন যে মুকুন্দ ও সত্যবতীর মধ্যে একটা অসাধারণ ভালো সম্পর্ক ছিল। সত্যবতীর যে শিল্পগুণ, তার যে ইচ্ছে অনিচ্ছে, তার ভালো লাগা মন্দ লাগা, সব কিছুকেই বিশেষ গুরুত্ব দিত তার হাজবেন্ড, তার স্বামী। এবং দুজনের মধ্যে একটা অসম্ভব ভালো টিউনিং তৈরি হয়েছিল, অর্থাৎ বোঝাপড়া তৈরি হয়েছিল, একে অপরকে খুব ভালো বুঝতে পারতেন। এ কারণেই মুকুন্দের শত অভাব, শত আর্থিক কষ্ট থাকা সত্ত্বেও সে তার স্ত্রীর নানান ইচ্ছাকে পূর্ণ করার জন্য বিশেষ প্রয়াসী হতো। সত্যবতীর স্বামী মুকুন্দের স্বভাব কেমন ছিল সেটা গল্পের ৪-৫টা লাইন রিডিং পড়লে পরিষ্কার বুঝতে পারা যাবে। প্রসঙ্গত আমি আরো কয়েকটা লাইন পড়ে পড়ে শোনাবো, যেখানে প্রতিটি চরিত্রের যে মনের গঠন, তাদের যে চিন্তা চেতনার জগৎ, সেটা সম্পর্কে আমাদের পরিষ্কার একটা ধারণা হবে। তাহলে বুঝতে পারা যাবে মুকুন্দের সাথে গোবিন্দের যে মাইন্ড সেট আপ, দুজনের যে মনের গঠনের বিরোধ, দুজনের যে চিন্তা করার শক্তিটাই আলাদা, জীবন চালানোর নিয়মটাই আলাদা, সেই বিষয়টা পরিষ্কার বোঝা যাবে। এ কারণে এই লাইনগুলি বা এই ছোট ছোট অংশগুলি মনোযোগ সহকারে পড়া প্রয়োজন। প্রথমে আমি পড়ে শোনাচ্ছি, যার মধ্য দিয়ে মুকুন্দ নামক চরিত্রের স্বভাবগুণ আমরা কিছুটা বুঝতে পারব। কি বলছেন রবীন্দ্রনাথ? এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাঁটা খোঁচা ছিল না। তার স্ত্রী অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন, এটা দেখে তার হাসি পেত। সে হাসি স্নেহ রসে ভরা। এ নিয়ে সংসারে লোক কেউ যদি কটাক্ষ করত, তিনি তখনই তার প্রতিবাদ করতেন। মুকুন্দর স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল। ওকালতির কাজে ছিলেন প্রবীণ, কিন্তু ঘরের কাজে বিষয়বুদ্ধি ছিল না বললেই হয়। পয়সা তার কাজের মধ্য দিয়ে যথেষ্ট বইত, কিন্তু ধ্যানের মধ্যে
আটকা পড়তো না। সেই জন্য মনটা ছিল মুক্ত। অনুগত লোকেদের পরে নিজের ইচ্ছে চালাবার জন্য কখনো দৌরাত্ম্য করতে পারতেন না। জীবনযাত্রার অভ্যাস ছিল খুবই সাদাসিধা। অর্থাৎ এই কথাগুলোর মধ্য দিয়ে আমরা মুকুন্দ নামক চরিত্রটা সম্পর্কে একটা ধারণা পাচ্ছি। এরপরে আরেকটা অংশ আমি পড়ে শোনাচ্ছি, স্ক্রিনেও এই কথাগুলো আমি শেয়ার করে দিচ্ছি, যেখানে মুকুন্দ চরিত্রের সাথে সত্যবতীর রিলেশনটা কেমন এবং কিভাবে তারা একে অপরের সম্পর্কে ভাবে, এই বিষয়টা পরিষ্কার হবে। এখানে রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন, সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন। মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধা বাজার থেকে কিছু রং, কিছু রঙিন রেশম, রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাতসারে তার শোবার ঘরে কাঠের সিন্দুকটার ওপরে সাজিয়ে রেখে আসতেন। কোনোদিন বা সত্যবতীর আঁকা ছবি তুলে দিয়ে বলতেন, বাহ, এ তো বড় সুন্দর হয়েছে। একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ড বলে স্থির করলেন। বললেন, সতু, এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই। বকের ছবি যা হয়েছে চমৎকার। মুকুন্দ তার স্ত্রীর চিত্র রচনায় ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন, স্ত্রীও তার স্বামীর চিত্র বিচার থেকে ভোগ করতেন সেই একই রস। সত্যবতী মনে নিশ্চিত জানতেন, বাংলাদেশের আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য, এত প্রশ্রয় আশা করতে পারতেন না। শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না। এই জন্যে যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত অত্যুক্তি করতেন, সেদিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না। এই কথাগুলোর মধ্য দিয়ে সত্যবতীর প্রতি মুকুন্দের যে শ্রদ্ধা, রেসপেক্ট, ভালোবাসা, সেগুলো ফুটে উঠছে এবং সত্যবতীও যে তার স্বামীকে বুঝতে পারছে, দুজনের মধ্যে যে অদ্ভুত একটা মানসিক বোঝাপড়া আছে, এই কথাগুলো কিন্তু প্রমাণ পাচ্ছে। কিন্তু এখানে জানা প্রয়োজন যে মুকুন্দ কেন সত্যবতীর প্রতি এত দুর্বল, কেন সত্যবতীর শিল্পগুণকে সে উৎসাহিত করতে চায়, সেই জায়গাটাও আমরা একটু দেখে নেব। এইখানটাতে রবীন্দ্রনাথ বলছেন কি, ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা দিলেন তার মা সত্যবতী। কোন দীক্ষা? গোবিন্দ যে দীক্ষা দিচ্ছিল যে শুধু পয়সা চাই, পয়সা চাই, পয়সা পয়সা, পয়সায় জীবন, এই দীক্ষার পথে চুনিলালের মা সত্যবতী বাধা দিলেন। স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি, বাধাটা ছিল তার ব্যবহারে। শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে, ফুল ফল পাতা নিয়ে, খাবারের জিনিস নিয়ে, কাগজ কেটে, কাপড় কেটে, মাটি দিয়ে, ময়দা দিয়ে, জামের রস, ফলসার রস, জবার রস, শিউলি বোটার রস দিয়ে নানা অভূতপূর্ণ অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না। এতে তাকে দুঃখও পেতে হয়েছে, কেননা যা অদরকারি, যা অকারণ, তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যা ধারার মতো। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে শিল্পী সত্তা তা কিভাবে প্রকাশ পেত, কি অবলম্বন করে প্রকাশ পেত। কিন্তু যখন সত্যবতীর স্বামী মুকুন্দ মারা গেলেন, তখনকার পরিস্থিতিটা কেমন ভাবে পাল্টালো। যখন গোবিন্দের ওপর সত্যবতী আর চুনিলাল নির্ভরশীল হয়ে গেলেন, তখনকার পরিবেশটা কেমন পাল্টালো, কিছু লাইন পড়লে আমরা সেই পরিবেশটা ধরতে পারবো। কি বলছেন রবীন্দ্রনাথ এখানে? শিল্প চর্চার জন্যে কিছু কিছু উপকরণ আবশ্যক, এতকাল সত্যবতী তা না চাইতেই পেয়েছেন, সেই জন্য কোনোদিন তাকে কুণ্ঠিত হতে হয়নি। সংসার যাত্রার পক্ষে এই সমস্ত অনাবশ্যক সামগ্রী ব্যয়ের ফর্দে ধরে দিতে আজ যেন তার মাথা কাটা যায়। তাই তিনি নিজের আহারের খরচ বাঁচিয়ে গোপনে শিল্পের সরঞ্জাম কিনিয়ে আনতেন। যা কিছু কাজ করতেন সেও গোপনে দরজা বন্ধ করে। ভৎসনার ভয়ে নয়,
অরসিকের দৃষ্টিপাতের সংকোচে। আজ চুনি ছিল তার শিল্প রচনার একমাত্র দর্শক ও বিচারকারী। এই কাজে ক্রমে তার সহযোগিতাও ফুটে উঠল। তাকে লাগলো বিষম নেশা। শিশুর এ অপরাধ ঢাকা পড়ে না, খাতার পাতাগুলো অতিক্রম করে দেয়ালের গায়ে পর্যন্ত প্রকাশ হতে থাকে। হাতে, মুখে, জামায়, হাতায় কলঙ্ক ধরা পড়ে। পয়সা সাধনার বিরুদ্ধে ইন্দ্রদেব শিশুর চিত্তকেও প্রলুব্ধ করতে ছাড়েন না। খুড়োর হাতে অনেক দুঃখ তাকে পেতে হলো। অর্থাৎ স্বামীর মৃত্যুর আগে সত্যবতীর পরিবেশ পরিস্থিতি কেমন ছিল, আর স্বামীর মৃত্যুর পর যখন সে গোবিন্দের উপর নির্ভরশীল হলো তখনকার পরিবেশটা কেমন, এই দুটো পরিষ্কার আমরা বুঝতে পারলাম। মায়ের সাথে থাকতে থাকতে, অর্থাৎ সত্যবতীর সাথে থাকতে থাকতে চুনিলাল তার ছোট ছেলে, তার মধ্যেও কিভাবে শিল্পী সত্তার সংক্রমণ হয়েছিল। তার ছোঁয়াচে রোগ, মাকে দেখেছে শিখেছে। শিশু তো মা বাবাকে দেখেই শেখে। কি শিখছে, তার মাইন্ড সেট আপটা কেমন, তার মনের জগৎটা কেমন, সেটা আমরা দেখবো কয়েকটা লাইন পড়ে। খুব গুরুত্বপূর্ণ এই গল্পটা বোঝার জন্য এই ধরনের লাইনগুলো মনোযোগ সহকারে পড়া প্রয়োজন। রবীন্দ্রনাথ বলছেন, বড়বাবু এখনো আসেননি। সকাল থেকে শ্রাবণের ছায়ায় আকাশ ধ্যানমগ্ন। বৃষ্টি পড়ছে। বেলা ঘড়ির কাঁটার কোন সংকেতের কাছে তার ঠিকানা নেই। তার খোঁজ করতেও মন যায় না। আর চুনিবাবু নৌকা ভাসানোর ছবি আঁকতে লিখেছেন। নদীর ঢেউগুলো মকরের পাল, হাঁ করে নৌকাটাকে গিলতে চলেছে এমনতর ভাব। আকাশের মেঘগুলোও যেন উপর থেকে চাদর উড়িয়ে উৎসাহ দিচ্ছে বলে বোধ হচ্ছে। কিন্তু মকরগুলো সর্বসাধারণের মকর নয়, আর মেঘগুলোকে ধূম জ্যোতিষ সলিল মরুতাং সন্নিবেশ বললে অত্যুক্তি করা হবে। এ কথাও সত্যের অনুরোধে বলা উচিত যে এই রকমের নৌকো যদি গড়া হয় তাহলে ইন্স্যুরেন্স অফিস কিছুতেই তার দায়িত্ব নিতে রাজি হবে না। চলল রচনা, আকাশের চিত্রীও যা খুশি তাই করছেন, আর ঘরের মধ্যে ওই মস্ত চোখ মেলা ছেলেটিও তথই বচ। অর্থাৎ কিভাবে শিল্পীর মন ধ্যানমগ্ন হয়ে যায়, কি করে একটা শিশু মন ছবির মধ্যে ডুবে আছে, প্রকৃতির সাথে তার মন কিভাবে মিশে গেছে, সে আত্মহারা হয়ে গেছে, সে নিজেকে হারিয়ে ফেলেছে। তার মধ্যে একটা প্রকৃত শিল্পী সত্তা ফুটে উঠেছে। কিন্তু এর গুরুত্ব দেবে কে? দেবে একজন আর্টিস্ট, নাকি গোবিন্দের মতো একজন বড়বাবু? এই রকম যখন ভাবুক অবস্থায় চুনিলাল নিজে আত্মমগ্ন হয়ে প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলেছে, তখন আচমকা বড়বাবু এলেন, অর্থাৎ গোবিন্দ ঘরে ঢুকলেন। কি বলছেন তিনি, কি করলেন তিনি? তিনি ওই লেখাটা, ওই ছবির আঁকা পাতাটা কুটি কুটি করে ছিঁড়ে ফেললেন এবং ছিঁড়ে ফেলে বললেন, এই জন্যই তোর ইতিহাসের নম্বর কম, সাল তারিখ ঠিক মতো মনে করে লিখতে পারিসনি। চুনিলাল অত সুন্দর ছবিটা আচমকা ছিঁড়ে দেওয়াতে এত আঘাত পেল যে সে কাঁদতে শুরু করলো। যে যত্ন করে আমি ছবিটা আঁকছিলাম সেটা ইনি ছিঁড়ে দিলেন। বুঝলেনই না আমি কোথায় আছি, কি ভাবছি, কি করছি। এসে সরাসরি নিজের রাগ দেখিয়ে ছিঁড়ে দিলেন। সত্যবতী নিজের ছেলের কান্নার আওয়াজ শুনে ছুটে এলো ঘর থেকে, এসে বলল, কি হয়েছে রে? বলার আগেই সে দেখতে পেল মাটিতে কাগজের টুকরোগুলো পড়ে আছে, যেটা গোবিন্দ ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। আচমকা সত্যবতীর মনে প্রবল রাগ হলো। সে ভাবলো এই অন্যায়ের কিন্তু প্রতিবাদ করতে হবে। সত্যবতী গোবিন্দের এই স্বভাবের প্রতিবাদ জানিয়েছিল, কারণ তার সন্তানকে স্নেহ করে তার জন্য নয়, একটা শিল্পী মনের মৃত্যু হবে এর জন্য প্রতিবাদ জানিয়েছিল। শিল্পী মনটাকে বাঁচিয়ে রাখতে হবে, তাই সত্যবতী প্রতিবাদ জানিয়েছিল। প্রতিবাদ করে তিনি কি বলেছিলেন ওই জায়গাটা আমরা একটু পড়ে নেব, তাহলে মা সত্যবতীর মনটা বোঝা যাবে। সত্যবতী এতদিন কখনো গোবিন্দের কোনো ব্যবহারে কোনো কথা বলেননি। এরই ওপরে তার স্বামী নির্ভর স্থাপন করেছেন, এই কথা স্মরণ করেই তিনি নিঃশব্দে সব সহ্য করেছেন। আজ তিনি অশ্রুতে আর্দ্র, ক্রোধে কম্পিত কণ্ঠে বললেন, কেন তুমি
চুনির ছবি ছিঁড়ে ফেললে? গোবিন্দ বললেন, পড়াশুনো করবে না? আখের ওর হবে কি? সত্যবতী বললেন, আখেরে ও যদি পথের ভিক্ষুক হয় সেও ভালো, কিন্তু কোনোদিন তোমার মতো যেন না হয়। ভগবান ওকে যে সম্পদ দিয়েছেন তারই গৌরব যেন তোমার পয়সার গর্বের চেয়ে বেশি হয়, এই ওর প্রতি আমার মায়ের আশীর্বাদ। যাই হোক, এভাবেই দীর্ঘকাল জীবন কাটতে লাগলো। একদিন হঠাৎ সত্যবতীর যে ভাগ্নে রঙ্গলাল, সে তাদের বাসায় হেসে হাজির। রঙ্গলাল নিজের শিল্পবিদ্যার জন্য বা নিজের আরো অন্যান্য দক্ষতার জন্য বাজারে সুনাম করেছিল। সুনাম করলেও তার শিল্প গুণের মধ্যে বা শিল্পকলার মধ্যে যে বিশেষ গভীরতা ছিল না তা কিন্তু সে জানতো, কারণ সেই ধরনের ফিডব্যাক সে বাজার থেকে পেয়েছিল। মানুষের কাছে জানতে শুনতে পারতো যে সে নাম করেছে বটে, কিন্তু তার শিল্পের মধ্যে সেই গভীরতা নেই। যাই হোক, এই রঙ্গলাল সত্যবতীর কাছে এলো একদিন আচমকাই। এসে দেখলো সত্যবতীর সমস্ত ঘরে শিল্পের নানান কাজ টুকরো টুকরো করে ছড়ানো, অদ্ভুত সুন্দর সেসব কাজ, মনের খেয়ালে তৈরি করা। এবং ছোট ছেলে চুনিলাল, সেও মনের আনন্দে অনেক কিছু এঁকে বেড়াচ্ছে। গোটা ব্যাপারটা দেখে রঙ্গলাল বেশ উৎসাহিত হলো। সে ভাবলো, সত্যিই তো, এই বিষয়গুলো নিয়ে, এই উপকরণগুলো নিয়ে গেলে আমি তো ওইখানে গেলে বেশ সুনাম আরো করতে পারবো, এবং এর বাজার মূল্য অনেক বেশি। নিজের সাথে সে কিছু উপকরণ, যেগুলো সত্যবতী এবং চুনিলালের তৈরি করা, সেগুলো নিয়ে চলে গেল। চুনিলাল তার মা এবং পিতার দেওয়া স্বাধীনতা ও ভালোবাসা বা প্রশ্রয়ে আপন মনে অনেক ছবি আঁকত। পরের দিন যখন গোবিন্দ আবার কাজে বেরিয়ে গেল, সত্যবতী মনে মনে তার আগে ঠিক করে রেখেছিল যে নিজের শিশুর, নিজের সন্তানের শিল্পী সত্তাকে বাঁচাতে, নিজের জীবনের নিয়মকে বাঁচাতে, নিজের স্বাধীনতা এবং ইচ্ছাকে বাঁচাতে এই গৃহ ত্যাগ করতে হবে। কারণ যদি এই গৃহে আমি থাকি, তাহলে আমাকে গোবিন্দের মতো করে বাঁচতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আর তাহলে আমার ছেলের যে শিল্পী মন, তার যে শিশুত্ব, তার যে অনাবিল আনন্দ, তার যে জীবনে বেঁচে থাকার নিজের মতো করে একটা স্বাধীনতা, সবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য পরের দিন যখন গোবিন্দ কাজে বেরিয়ে গেল, তখন সে তার ছেলের কাছে গিয়ে চুনিলালকে বলল যে, চুনি, চ বাবা, আমরা বেরিয়ে যাই। নিয়ে ওরা দুজনেই গৃহত্যাগ করে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে কোথায় পৌঁছলো? নিজের ভাগ্নের কাছে, রঙ্গলাল। রঙ্গলালের কাছে গিয়ে চুনিলালকে হাতে ধরিয়ে বলল, এই নাও, আজ থেকে এর ভার তোমার। এই গল্পটা এখানেই শেষ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে নিজের শিশু সন্তানের শিল্পী মনকে বাঁচিয়ে রাখার জন্য সত্যবতী নিজের জীবনের সাথে কম্প্রোমাইজ করতে রাজি হয়েছে। এতদিন সে মুখ বুঝে সহ্য করছিল, এতদিন সে বেঁচে থাকার জন্য বাঁচছিল, কিন্তু একটা সময়ের পর সে বুঝেছে যে বেঁচে থাকার জন্য বাঁচলে হবে না, নিজের শর্তে বাঁচতে শিখতে হবে, নিজের স্বার্থে বাঁচতে শেখাতে হবে নিজের পুত্রকে। অন্যের ইচ্ছেতে বাঁচাটা মৃত্যুর সমান, অন্যের নিয়মে বাঁচাটা পরাধীনতা। আর এ কারণেই সত্যবতী প্রতিবাদ জানিয়েছিল গোবিন্দের ব্যবহারকে। এবং যখন সে জানতে পেরেছে যে গোবিন্দ চুনিলালকে বোর্ডিং স্কুলে ভর্তি করে দেবে, তখন সে চুনিলালকে নিয়ে গৃহত্যাগ করেছে। কেন গৃহত্যাগ করেছে? কারণ সে বন্দি জীবন চায় না। যে জীবন সে অতিবাহিত করছিল তার স্বামীর অনুপস্থিতিতে, মৃত্যুর পরে, তা তো নরক। সেখানে প্রশ্রয় দেবার কেউ নেই, সেখানে ভালোবাসার কেউ নেই, সেখানে উদার মনের একটা মানুষ নেই যাকে আঁকড়ে ধরে একটু বাঁচা যায়, যে চোখের জলের মূল্য বোঝে না, যার কাছে আর্টিস্টের মনের কোনো গুরুত্ব নেই, তার কাছে থেকে কি লাভ? আর এ কারণেই সত্যবতী এইসব কথা বুঝে গোবিন্দর মতো একটা মানুষ থেকে অনেক দূরে সরে গিয়েছিল এবং নিজের পুত্রকেও সরিয়ে দিয়েছিল। সত্যবতী একটা নিশ্চিত সংসারে ছিল, যেখানে দুবেলা অন্তত খাওয়া পড়াটা পাওয়া যাবে,
মাথা গোঁজার একটা জায়গা অন্তত আছে। কিন্তু সে বুঝেছিল শুধু খাওয়া পড়া আর দিন যাপন এটা জীবন নয়। আর এই জীবন থেকে সে মুক্তি পেতে গৃহত্যাগ করলো, কারণ সে তার পুত্রকে একটা নতুন জীবন দিতে চায়। সে তার পুত্রকে নিজের মতো করে বাঁচতে দিতে চায়, গোবিন্দর মতো করে যাতে চুনিলালকে বাঁচতে না হয়। এ কারণেই সে তার পুত্রকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেল, যাতে গোবিন্দর ছায়া তাকে না মাড়ায়। এই গল্পে রবীন্দ্রনাথ আর্টিস্ট অর্থাৎ চিত্রকর, যিনি আর্টিস্ট, তার আর্টের গুরুত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, তার আর্টিস্ট মনকে বিশেষ প্রায়োরিটি দিয়েছেন। এ কারণেই শিশু চুনিলাল তার মায়ের সাপোর্ট পেয়েছে, এবং এই সাপোর্ট তারা কোথা থেকে শিখেছে? পিতার কাছ থেকে, অর্থাৎ সত্যবতীর স্বামী মুকুন্দ। তার যে উদার মন, তিনি উকিল ছিলেন, কিন্তু উকিল হলেও তার মনের মধ্যে একটা অদ্ভুত উদারতা ছিল, অদ্ভুত প্রশ্রয় দেবার একটা মন ছিল। আর এই উদারতা সত্যবতী স্বামীর কাছ থেকে পেয়ে সন্তানকে দিতে চেয়েছে। সে চেয়েছে সন্তানের মনটা অনেক বড় হোক, আকাশের মতো একটা বড় ক্যানভাস হোক, যেখানে সে আপন মনে ছবি আঁকবে। সব ছবি যে সাদা পাতায় তুলতে হবে এমন তো কোনো কথা নেই। অনেক ছবি আকাশের গায়ে আঁকবে, আকাশের গায়ে তার মৃত্যু হবে, কিন্তু কিছু ছবি খাতায় তুলবে। এই যে আপন মনে শিল্পী মনের বড় হওয়া, এই বিষয়টাকেই প্রশ্রয় দিতে সত্যবতী গৃহত্যাগ করেছে। এই গল্পটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে অসাধারণ চিত্রশিল্পী ছিলেন। তার পরিবারের অনেকেই অসাধারণ মাপের চিত্রশিল্পী ছিলেন। বলতে পারা যায় এই যে শিল্পগুণ, সেটা কিন্তু তাদের রক্তগত ছিল, মজ্জাগত ছিল, কেউ এসে আলাদা করে শিখিয়ে দিয়ে যায়নি। হ্যাঁ, এমন একটা পরিবেশ বা পরিস্থিতি বা এমন কিছু মানুষের সাহচর্য ওনারা পেয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর বা তার পরিবারের সদস্যরা, যে যাদের সাহচর্যে নিজের যে শিল্প চর্চা সেটা আরো ফাইন টিউনিং পেয়েছিল, আরো সুন্দর থেকে সুন্দরতর হয়েছিল, সুন্দরতম হয়েছিল। কিন্তু একটা স্বতঃস্ফূর্ত শিল্পকলা বা গুণ সকলের মধ্যেই তাদের ছিল। আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠিক এই কারণেই এই ধরনের একটা প্লট ভেবেছিলেন, কারণ তিনি এটা বোঝাতে এই গল্পটা সম্ভবত লিখেছেন যে চুনিলালের মতো যারা শিশু, যাদের মধ্যে একটা ঈশ্বর প্রদত্ত গুণ রয়েছে, যার মধ্যে এমন একটা শিল্প রয়েছে, এমন একটা কলা রয়েছে, যেটা সময়ের সাথে সাথে বিকশিত হতে পারে। আমরা যদি আমাদের মতো করে তার ঘাড়ে কিছু চাপিয়ে না দিই, তাহলে সে কিন্তু অনেক দূর যেতে পারে। রবীন্দ্রনাথ এই গল্পটি অসাধারণ ভাষায় প্রকাশ করেছেন। তিনি প্রত্যেকটি চরিত্রকে এত সুন্দর পর্যবেক্ষণ করেন, এত সুন্দরভাবে তার মনের কথা, মনের ভাবকে পাঠকের সামনে তুলতে পারেন, এবং এমনভাবে প্রকাশ করেন যা পাঠককেও অনেকভাবে ভাবায়। আশা করি পাঠকদের এই আলোচনা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এবং শেয়ার করবেন আমার ভিডিওটি।